রাত 10টা বাজে। গ্রামের প্রায় সব মানুষই পাড়ি জমিয়েছে ঘুমের দেশে। অন্যদিন হলে আমিও ঘুমিয়ে যেতাম, কিন্তু আজ কেন জানি ঘুম আসছে না। তাই জানালাটা খুলে দিলাম। বাইরের দিকে তাকাতেই মনটা অজানা অনুভূতিতে ছেয়ে গেল। আজ শরৎ পূর্ণিমা, তাই পূর্ণচন্দ্রের স্নিগ্ধ আলোয় মুখরিত চারিপাশ। জোনাকি পোকাগুলো খেলা করছে তাদের আপন মনে। দক্ষিণা মৃদু বাতাসের তালে তালে দোল খাচ্ছে পাতারা। দূর থেকে ভেসে আসা নদীর উপচে পড়া ঢেউয়ের প্রতিধ্বনিগুলো পরিবেশটাকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। তাই নিজেকে আর আটকাতে পারলাম না। বাড়ির পাশেই আমার স্বপ্নের সেই বাগান, যা তিলে তিলে অতি যত্নে একটু একটু করে গড়ে তুলেছি। তাই কিছু না ভেবে ছুট লাগালাম বাগানে। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। যেতে যেতে না হয় আমার পরিচয়টা দিয়েই দেই। আমি কৃষ্ণা শর্মা, গ্রামের মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা একজন স্কুল মাস্টার। আমরা 3 ভাই বোন। আমার বড় 2 বোন, দুজনেরই বিয়ে হয়ে গেছে। এখন বাড়িতে মা বাবা আর আমি থাকি। আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। তবে আমি কিন্তু বেকার না। এই ফলের বাগান থেকে যা আয় হয় তাতে আমার বেশ ভালোই চলে যায়। হাঁটতে হাঁটতে চলে এলাম বাগানে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাগানের বড় আম গাছটার নিচে এসে বসে পড়লাম। একা একা বসে আছি, তাই কিছুটা বোরিং ফিল হচ্ছে। হাতে থাকা মোবাইলটার দিকে চোখ পড়তেই মনে হলো, একা আছি তো কি হয়েছে, একাকিত্বের পার্টনার তো এই মোবাইলই। তাই ফেসবুকে ঢুকে পড়লাম। নোটিফিকেশনগুলো চেক করতে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট আসা একটা আইডিতে চোখ আটকে গেল। আইডিটার নাম হলো পাতালপুরীর দুষ্টু পরী। নামটা দেখে মনে মনে খুব হাসি পেল, সাথে কৌতূহল। মেঘপরি, নীলপরি, লালপরি আরও অনেক নাম শুনেছি, বাট এমন অদ্ভুত নাম কখনো শুনিনি। কোনো অদ্ভুত মানবী ছাড়া এমন নাম রাখতে পারে না। তাই কৌতূহল দমিয়ে রাখতে না পেরে আইডিটা ওপেন করি। আইডিটা ঘুরে যা বুঝতে পারলাম, আইডির মালিক খুব চঞ্চল ও দুষ্টু স্বভাবের একজন। ওর প্রতিটাই পোস্টেই দুষ্টুমিতে ভরপুর। মন বলল, হয়তো দেখতেও ভীষণ কিউট হবে। ওর প্রোফাইল পিকটা দেখেই বোঝা যাচ্ছে বাস্তবে সে কতটা দুষ্টু ও বাচ্চার স্বভাবের হতে পারে। কারণ দুষ্টু না হলে কেউ এমন ফানি কার্টুন পিক দেয় প্রোফাইলে? আর কিছু না ভেবে অ্যাকসেপ্ট করে নিলাম। সাথে সাথেই দেখি ইনবক্সে মেসেজ আসতে শুরু করলো। হাই, কেমন আছেন? কি করছেন? মেসেজ দেখে আমিও কিছু না ভেবে রিপ্লাই দিলাম, ভালো আছি। আর তেমন কিছু করছি না, বসে আছি। ও আচ্ছা, আপনার নাম কি? দুষ্টু পরি। বাড়ি কোথায় আপনার? আপনার বাড়ির পাশে। আমার বাড়ির পাশে মানে? আমার বাড়ির আশেপাশে তো জঙ্গল। তো আপনি কি তেঁতুল গাছের মগডালে থাকা উনি নাকি? উনি মানে? মানে পেতনি। কি, আপনার এত বড় সাহস আমাকে পেতনি বলছেন? দাঁড়ান, আপনার হচ্ছে। কি হবে? সকাল হলেই বুঝতে পারবেন। সকালে কেন? এখনই দেখান, আমিও একটু দেখি। না, এখন না। সকালেই বুঝতে পারবেন আমাকে পেতনি বলে কতটুকু ভুল করেছেন। ওকে, ভালো থাকেন। বলেই অফলাইনে চলে গেল মেয়েটা। আর কিছু বলতে পারলাম না। ধুর ছাই, এ কোন আজব মেয়ে মাইরি, নামটাও বলে গেল না। ঠিক আছে, আমিও দেখব সকালে কি হয়। সেখান থেকে সোজা বাড়ি চলে এলাম। সকালে মায়ের কান্নার শব্দে ঘুম ভাঙে, তাই ঘুম ঘুম চোখে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম। বাড়ি গিয়ে দেখি মা কাঁদছে আর বলছে, কে করলো এমন কাজ? আমার ছেলে তো কারো কোনো ক্ষতি করেনি। আমার ছেলের শখের বাগানটা এমন লন্ডভন্ড করে দিল কে? বাগানের কথা শুনে মুহূর্তেই ঘুম উধাও। আমার বাগান? আমার বাগানের কি হয়েছে? চোখ ডলতে ডলতে সামনের দিকে তাকাতেই চোখ দুটি যেন কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। গাছে একটাও ফুল নেই, কয়েকটা ডাল ভাঙ্গা। কে করলো এমন?
কার এত বড় সাহস? এমনটা তো কোনোদিন হয়নি। তবে আজ কে করলো? আমি শান্ত স্বভাবের একটা ছেলে, তবে রেগে গেলে আমাকে সামলানো কারো পক্ষে সম্ভব না। রাগে গা জ্বলে যাচ্ছে। যে এই কাজটা করেছে, সামনে পেলে কি যে করতাম তা আমি নিজেও জানি না। সারাদিন মন খারাপ করেই রুমেই বসে রইলাম। বাড়িতে একটা ছোটোখাটো ফুলের বাগান করেছি। তাতে শেফালি, গোলাপ, বেলি, হাসনাহেনা, দোলন চাপা, সন্ধ্যামালতী সহ আরও কয়েক রকমের বিদেশি ফুল গাছ আছে। মাধবীলতা দিয়ে বাড়ির গেটটা সাজিয়েছি। ভার্সিটি যাবার আগ পর্যন্ত আমি সেসব দেখাশোনা করি। ভার্সিটি যাওয়া আসা আর বিশেষ কোনো প্রয়োজন ছাড়া তেমন বাড়ির বাইরে যাওয়া হয় না। মাঝে মাঝে অবশ্য বন্ধুদের সঙ্গে একটু একটু আড্ডা দিতে যাই, ব্যাস এতটুকুই। বিকেলে আমার ফল বাগানে গেলাম। বিভিন্ন রকমের ফল গাছ লাগিয়েছি। গিয়ে আম গাছটার নিচে বসে অনলাইনে ঢুকলাম। সঙ্গে সঙ্গে মেসেজ টোনটা বেজে উঠল। সেই দুষ্টুপরীর মেসেজ। মেয়েটা মনে হয় এতক্ষণ আমার অপেক্ষাতেই ছিল, কখন অনলাইনে আসব। মৃদু হেসে মেসেজটা ওপেন করতেই আমার হাসি উধাও। আমি যেন 440 ভোল্টের শক খেলাম, কারণ তাতে লেখা, আর বলবেন না আমায় পেতনি, এবার তো ফুল ছিঁড়েছি, সামনের বার আপনার ফলের বাগান লন্ডভন্ড করব। তারপরও যদি বলেন তখন আপনার মাথা ভাঙবো, মাইন্ড ইট। তবে কি সে আমাকে চেনে? কিন্তু কে সে? কার এত বড় সাহস হলো আমার বাগানে হামলা করার? আর কিছু ভাবতে পারছি না, তাই সাথে সাথে লিখে পাঠালাম, এই মেয়ে, কে তুমি? সাহস থাকে তো সামনে এসো, চুন্নি কোথাকার। সাহসের দেখেছেনটা কি? আর একদম চুন্নি বলবেন না, তবে আপনার ফলের বাগান। তখন কিন্তু আবার আমায় কিছু বলতে আসবেন না। ওরে বাবা, এই মেয়ে তো দেখি সত্যিই অনেক ডেঞ্জারাস। কি সুন্দর মিষ্টি করে থ্রেড দিচ্ছে। তাই আবার লিখে পাঠালাম, ফলের বাগান কি? খবরদার আমার বাগানের দিকে একদম নজর দিবে না, শাকচুন্নি একটা। শুধু বাগানে কেন, আমার নজর তো বাগান সহ বাগানের মালির উপর। যে কোনো উপায়ই হোক আপনাকেও আমার চাই। আবার শাকচুনি বলে আরো বড় কিছু হতে পারি। বড় কিছু মানে? যদি বাগান ফাঁকা হয়ে যায়, বাকিটা ইতিহাস। আমিও লিখে পাঠালাম, লাঠি হাতে আমিও, বাকিটা ইতিহাস। ওকে, দেখা যাবে কে ইতিহাস লেখে। আচ্ছা, ঝামেলায় পড়লাম তো। এই মেয়ে তো দেখছি বাদরের সর্দার, আস্ত ডাকাত একটা। আর কিছু না বলে অফলাইনে চলে এলাম। কিছুক্ষণ বসে থেকে মাঠে গেলাম। গিয়ে দেখি আমার সব কয়টা হারামি বন্ধু বসে বসে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে নিপ্ত বলে উঠল, কিরে মাম্মা, মুখটাকে এমন পেঁচার মতো করে আছিস কেন? ওদের পাশে গিয়ে বসে সব কিছু খুলে বললাম। আমার কথা শুনে নিপ্ত বলল, অনেক ডেঞ্জারাস মেয়ে মাইরি, মনে হয় তোর প্রেমে পড়েছে। হি। ধুর শালা, আমি মরি আমার জ্বলাই, সে আসছে ফাইজলামি করতে। ওই একদম শালা বলবি না। আমার কোনো বোন নেই যে তোর সাথে বিয়ে দিব। তাতে কি, কাকা তো মামা তো যে কোনো একটা হলেই হবে। সত্যি বলছি, যদি একটা বোন থাকতো না, তবে তোর সাথেই ওর বিয়ে দিতাম। নিপ্তর কথা শুনে পাশ থেকে হৃদম বলে উঠল, আপন বন্ধুই তো কি হয়েছে, বাড়িতে যে দেখলাম একটা এসে চোখে দিয়ে দে। কার কথা বলছিস তুলি? কেন, সকালে যে একটা ফুলটুসি চা এনে দিল তাকেই দিয়ে দে না। মেয়েটা কিন্তু হেব্বি, আমাদের কৃষ্ণার সাথে দারুণ মানাবে। ক্ষমা রে ভাই, ওই মেয়েকে জীবনেও না। সে মেয়ে না রে ভাই, ছেলেদের বাপ। ওদের কথা শুনে জিজ্ঞেস করলাম, হৃদম কার কথা বলছে রে নিপ্ত? আরে আমার মামাতো বোন রায়ের কথা বলছে। আমি ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, রাই? কোন রাই? আরে ভুলে গেলি নাকি? আমার বড় মামার মেয়ে। ছোটবেলায় তোর সাথে কতবার যে বিয়ে বিয়ে খেলেছে। সারাক্ষণ তোকে আমার বর বলে জ্বালিয়ে রাখতো।
সেই রায়ের কথা বলছি। কিছুক্ষণ চিন্তা করতেই মনে পড়ে গেল। মুখে হাসি রেখা টেনে বললাম, ওই পিচ্চিটা এসেছে? কবে আসলো? কই, আমাকে তো একবারও বলিসনি। আমার কথা শুনে সব কয়টা হারামি গালে হাত দিয়ে হা করে তাকিয়ে রইল আমার দিকে। কিরে, তোরা এমন হা করে তাকিয়ে আছিস কেন? আমার কি পাকনা গজিয়েছে নাকি? পাকনা গজায়নি ঠিক, তবে কেমন যেন একটা প্রেম প্রেম গন্ধ পাচ্ছি আর কি। ওই শালা চুপ কর দোস্ত, ওইটা এখন আর পিচ্চি নেই রে, বুড়ো দাদির থেকে কম যায় না। আগের থেকে এখন তো আরো বেশি পাজি হয়েছে। জানিস, ওর নামে হাজারটা কমপ্লেন আসে বাড়িতে। বিচ্ছুর হারি একটা, এত বড় ডিঙ্গি মেয়ে সারাদিন টই টই করে ঘুরে বেড়ায় বনে জঙ্গলে। জানিস, ওর একটা বিচ্ছু বাহিনীও আছে। মামা মামিরা ওর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এবার ক্লাস 10-এ উঠেছে রাই, আর সে এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। দীপ্তর সাথে স্কুলে যাবে। আমি মজার ছলে বলে উঠলাম, যাক, আমার বউ তবে এখন থেকে আমার সামনেই থাকবে। ওই হারামিরাই তোর বউ হলো কবে থেকে? সেই ছোটবেলা থেকে। মাফ কর ভাই, জেনে শুনে ওই বিচ্ছুকে তোর হাতে তুলে দিব না। জীবনটা টেনা টেনা করে ছাড়বে তোর। আরে ধুর, আমি তো এমনি মজা করলাম। ওকে একদিন নিয়ে আসিস তো আমাদের বাড়িতে। ঠিক আছে, আসবো না একদিন। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ি চলে এলাম। রাতে শুয়ে শুয়ে ফেসবুকে স্ক্রল করছিলাম, তখনই দেখি আবার সেই দুষ্টুপরির মেসেজ। কিছুক্ষণ ওর সাথে চ্যাট করলাম। ওর সাথে কথা বলতে খুব ভালোই লাগে। খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে মেয়েটা, কিন্তু আসল নাম ঠিকানা কিছুই জানতে পারলাম না এখনও। তবে আমি শিওর সে আমাদের আশেপাশেই থাকে, কিন্তু কে হতে পারে সেটাই মাথায় আসছে না। এলাকার মোটামুটি সব মেয়েদের আমি চিনি, কিন্তু এদের মধ্যে কেউ হবে বলে মনে হচ্ছে না, কারণ আমার বয়সে বড় ছাড়া ছোট মেয়ের সংখ্যা খুবই কম। সমবয়সী তো হাতে গোনা 2-1 মাত্র। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি দুষ্টুপুরি আইডিটার দিকে। সে এখন অফলাইনে। দিনের বেলা ওকে পাওয়া যায় না, রাত ছাড়া। প্রতিদিন দিনের বেলা অপেক্ষা করি আর রাতের বেলা ওর সাথে চ্যাটিং করি। এইভাবেই চলতে থাকে দিনগুলো। একটা সময় বুঝতে পারি নিজের অজান্তেই ওর প্রেমে পড়ে গেছি আমি। কিন্তু কি করে তা সম্ভব? কিছুই তো জানি না ওর সম্পর্কে। তবে কি করে ওকে ভালোবাসলাম? আর ওকে তো এখনও দেখিনি, তবে কিভাবে প্রেমে পড়ে গেলাম? সারাদিন কেমন যেন অস্থিরতা লাগে একটিবার কথা বলার জন্য, কিন্তু পাজিটা একটিবারও কল করে না। আমি দিতে চাইলে সে না করে। কতবার যে বলেছি একটা ভয়েস দিতে, কিন্তু সে দেয়নি। চাতক পাখির মতো সারাক্ষণ মনটা শুধু ছটফট করে। কি রে খোকা, এই অবেলায় শুয়ে আছিস যে? শরীর খারাপ নাকি? না মা, তেমন কিছু না, ভালো লাগছিল না তাই শুয়ে আছি। বাইরে আয়, দেখ কে এসেছে। কে এসেছে এই অবেলায়? ওই হারামি, তোর বাড়িতে আসতে কি বেলাও বেলা লাগে নাকি? রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলল নিপ্ত। আরে তা নয়, তুই এই সময় আসবি সেটা তো আমার কল্পনার বাইরে। এমনভাবে বলছিস যেন আমি তোর বাড়িতে কখনো আসি না। ধুর শালা, আমি কখন বললাম এমন কথা? আমাদের কথা শুনে মা হাসতে হাসতে বলল, তোরা বস, আমি চা নিয়ে আসছি। বলেই মা চলে গেল। আমি শোয়া থেকে উঠে বসতে বসতে নিপ্তকে বললাম, কোনো দরকার ছাড়া তো নিশ্চয়ই আসিসনি। তাড়াতাড়ি বলে ফেলতো কি কারণে হেথা আগমন। সবাইকে কি নিজের মতো ভাবিস নাকি? এমনি এসেছি তোর সাথে গল্প করার জন্য। তবে আমি একা আসিনি, সাথে আরও একজনও এসেছে। আমি বাইরের দিকে উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম কে এসেছে। উকিঝুঁকি দিয়ে লাভ নেই, সে তোর রুমে আসবে না। কাকিমার সাথে রান্না করে বসে আছে। কৃষ্ণা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে বললাম, আরে রায় এসেছে আমার সাথে। জানিস, অনেক বলে কয়ে এনেছি। ছোটবেলার কথাগুলো মনে করিয়ে দিয়ে প্রতিদিন আমি আর দীপ্ত ওকে খেপাই।
তাই লজ্জায় আসতে চায় না। আজ মা, দীপ্ত কেউ বাড়িতে নেই, তাই এক প্রকার জোর করে নিয়ে এসেছি। এটা তো হবেই, বিয়ের আগে শ্বশুরবাড়িতে আসতে তো লজ্জা করবেই। আমি যেতে চাইছিলাম না, কিন্তু পিসিমণি জোর করে পাঠালো চায়ের ট্রেটা দিয়ে। কৃষ্ণার রুমের পাশে আসতেই ওদের সব কথা কানে আসে। আমি যেন লজ্জায় শেষ। কিভাবে যাব রুমে, তাই পর্দার আড়ালে দাঁড়িয়ে রইলাম। নিপ্তর সাথে দুষ্টুমি করছিলাম, হঠাৎ চোখ যায় পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা সেই অবয়বের দিকে। তার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ি পেতে আমাদের কথা শোনা হচ্ছে, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। গলা খাকারি দিয়ে বলে উঠলাম, কারো যদি কথা শুনতে ইচ্ছে হয় তবে সামনাসামনি আসলেই হয়, চোরের মতো আড়ালে দাঁড়িয়ে থাকার কোনো দরকার আছে কি? আমার কথা শুনে নিপ্ত দরজার দিকে তাকায়। ও কিছু বলতে যাবে, আমি ওর মুখ চেপে ধরি। ফাজিল পোলা, এখনো সে আগের মতোই আছে, যাব না তোর সামনে বলেই আবার রান্নাঘরে চলে এলাম। দিদি তো সব শেষ করে, অনেক কষ্টে ওকে এখানে নিয়ে এসেছিলাম, এখন তো আর আসবে না। আরে আসবে আসবে, চল আমার সাথে বলেই রান্নাঘরের দিকে গেলাম নিপ্তর সাথে। মা, ও মা, কখন থেকে বসে আছি, চা নাস্তা কি কিছু দেবে না নাকি? কিরে মা, তুই না নাস্তা নিয়ে গেলি, ওদের দিসনি? আমি পারবো না তোমার ছেলেকে নাস্তা খাওয়াতে। রান্নাঘরে ঢোকার সময় রায়ের কথা শুনে আমি বলে উঠলাম, মা, তোমার বৌমা বাড়িতে আসতে না আসতেই কাজে লাগিয়ে দিয়েছ। আরে আজকের দিনটা তো একটু খাতি যত্ন করতে পারতে। তুমি খুব খারাপ শাশুড়ি গো। আমার কথা শুনে মা নিপ্ত হা হয়ে যায়, তারপর দুজনেই ফিক করে হেসে ওঠে। রায় লজ্জায় যেই আমাকে পাশ কাটিয়ে দৌড় দিতে যাবে, আমি অমনি ওর একটা হাত ধরে ফেলি। অসভ্য কোথাকার, আপনি জীবনেও ভালো হবেন না, ছাড়েন আমার হাত। যদি না ছাড়ি? এখন না, পরে টের পাবেন। এখন নয় কেন? সময়ের কাজ সময়েই করতে হয়। দাভাই বাড়িতে চলো, আমি এখানে আর থাকবো না। কৃষ্ণা, কি হচ্ছে এসব? কেন পড়েছিস মেয়েটার পেছনে? আরে মা, রাগ করিস না ওই পাগলটার কথায়। নিপ্ত রাতে খাওয়া দাওয়া করে একবারে যাবি। আর যাবার প্রয়োজন কি? কাকে যখন বাড়ি নেই, রাতটা না হয় আমাদের এখানেই থেকে যা। আমি থাকবো না। দাভাই, তোমার ইচ্ছে হলে তুমি থাকো, আমি চলে যাব। আরে না, আমিও থাকবো না। কাকিমা, চা নাস্তা তো করলাম, এবার তবে যাই। এই ছেলে, একদম চুপ করে বসে থাক। তোর কাকু বাজার থেকে ইলিশ মাছ, পটল নিয়ে এসেছে, রান্না হোক, খেয়ে যাবি। রাইমা, থাকবি না যখন তখন খাওয়া দাওয়া শেষ করে তারপর যা। রাইমা, থাকবি না যখন তখন খাওয়া দাওয়া শেষ করে তারপর যাবি। তোর পিছে মশাই এগিয়ে দিয়ে আসবে, বুঝলি? এখন চুপটি করে বসতো। মায়ের বকুনি খেয়ে রায় চুপ হয়ে যায়। তারপর নিপ্তকে নিয়ে আমি আমার রুমে চলে যাই। মা আর রায় রান্নাঘরে থাকে। পিসিমণি, শুধু তোমার কথা রাখতেই থেকে গেলাম, তবে আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আজকে রান্নাটা কিন্তু আমি করব। তা হয় নাকি? তুই বাড়ির মেহমান, তোকে কেন রান্না করতে হবে শুনি? তা বললি তো শুনছি না। তুমি এদিকে এসে বসো তো, আমি রান্না করছি। ঠিক আছে, অনেক দিন হলো নিজের হাতের রান্না করে খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে। আজ পেট ভরে ভাত খাবো। থাক, আর পাম দিতে হবে না, বুঝলে? কোথায় কি আছে দেখাও তো। মা রান্নাঘরে সাজিয়ে রাখা সব মশলাপাতি এক এক করে রায়ের সামনে দিল। সেও পাকা গিন্নির মতো কোমরে ওড়না বেঁধে কাজে লেগে পড়ল। রাত 9টা নাগাদ রান্না শেষ হলো। মা আমাদের খাবার জন্য ডাকে। আমি, নিপ্ত, বাবা একসাথে খেতে বসেছি। রায়কেও মা বলেছিল খেতে বসতে, তবে রায় বসেনি। সে নাকি মায়ের সাথে খাবে। বাবা তো রায়ের রান্নায় পঞ্চমুখ। সত্যি রান্না দারুণ হয়েছে। আমরা খেয়ে উঠে গেলে মা ও রায় খেতে বসে। খাওয়া দাওয়া আর গপ্পে সপ্পে রাত 11টা বেজে যায়। বাবা মার জোড়াজুড়িতে নিপ্ত আর রায়কে আমাদের বাড়িতেই থেকে যেতে হয়।
মা রায়কে নিয়ে ওনার রুমে থাকে, বাবা ফটিক রুমে চলে যায়, আমি আর নিপ্ত আমার রুমে। রাত তখন 12টা, সবাই তখন ঘুমে বিভোর। হঠাৎ নিপ্ত বলে ওঠে, চল নদীর ধারে যাই, অনেক দিন হলো রাতে বের হই না। নিপ্তর কথায় আমিও সাথে সাথে রাজি হয়ে যাই। সত্যি অনেক দিন হলো রাতে বের হই না, তাই দুই বন্ধু আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে এলাম। নদীর পাড়ে বসে পড়লাম। হেমন্তের রাত, পুরোদমে শীত না পড়লেও হালকা ঠান্ডা লাগছে। গায়ের পশম দাঁড়িয়ে আছে মৃদু বাতাসে। চাঁদের আলোটা যেন নদীর ছোট ছোট ঢেউয়ের সাথে খেলায় ব্যস্ত। দুই বন্ধু চুপচাপ বসে বসে সেসবই উপভোগ করছিলাম। কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ মোবাইলের মেসেজ টোনটা বেজে ওঠে। মোবাইলে চোখ পড়তেই আপনা আপনি অধর কোণে হাসির রেখা ফুটে ওঠে। দুষ্টু পরি মেসেজ করেছে, কিরে, মেয়েদের মতো এমন মুচকি মুচকি হাসছিস কেন? এটা তো ভালো লক্ষণ না। কারো প্রেমে টেমে পিছলে পড়েছিস নাকি? আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, প্রেমে পড়েছি মানে? তা নয় তো কি। তোর মাথা। বুঝি সব বুঝি। তা মেয়েটা দেখতে কেমন রে? বাড়ি কোথায়? দেখা হলো কবে? একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটার উত্তর দেব? আরে শালা, ভানিতা রেখে সব খুলে বলতো। ছি, কী সব বলছিস? সব খুলে বলবো মানে? আমার বুঝি লজ্জা করে না? কুনুই দিয়ে ওর পেটে গুতু দিয়ে দাঁত চেপে বললাম, শালা হুস্টা মেরে উগান্ডায় পাঠাবো তোকে। সত্যি করে বল না, মেয়েটা দেখতে কেমন? আমি একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলে উঠলাম, বিশ্বাস কর দোস্ত, সত্যি বলছি, আমি ওর সম্পর্কে কিছুই জানি না। তার সত্যিকারের নাম কি, বাড়ি কোথায়, দেখতে কেমন, কোনো কিছুই আমি জানি না। আমার কথা শুনে নিপ্ত হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমার কথা শুনে শকটে আছে। কিরে, কথা বলছিস না কেন? লাইক সিরিয়াসলি? নাম জানিস না, পরিচয় জানিস না, দেখি শুনি, এমনকি কণ্ঠস্বর শুনিসনি? কি করে ওর প্রেমে পড়লি? জানি না রে দোস্ত, তবে এইটুকু জানি আমি ওকে ভালোবাসি। কি বুঝলি বোকা? এটাকে ভালোবাসা বলে না, এটা শুধুই আবেগ। তুই শুধু শুধু মরিচিকার পেছনে ছুটছিস। প্রতি উত্তরে আমি আর কিছু বললাম না, কারণ শুধু নিপ্ত নয়, পৃথিবীর যে কেউই এমন কথা বলবে। আচ্ছা বাদ দে তো সব। তারপরে দুই বন্ধু মিলে আরও কিছু সময় আড্ডা দিয়ে বাড়ি চলে এলাম। সকালে নাস্তা করে নিপ্ত ও রায় ওদের বাড়ি চলে গেল। দেখতে দেখতে 4 বছর কেটে গেছে। অনার্সের ফাইনাল পরীক্ষা শেষ করলাম। রেজাল্ট পেয়ে মাস্টার্সে ভর্তি হব, তাই বেকার সময় নষ্ট না করে বাবার স্কুলে জয়েন করলাম। সারাদিন স্কুল, বিকেলে বাগানের পরিচর্যা, রাতে দুষ্টুপুরির সাথে চ্যাটিং, সব মিলিয়ে দিন খুব ভালোই কাটতে লাগলো। কিন্তু এখনও সেই দুষ্টুপুরির সম্পর্কে কিছুই জানতে পারিনি। আসলে তেমনভাবে চেষ্টা করিনি। সে যখন নিজের ইচ্ছেতে ধরা দেবে তখন না হয় দু চোখ ভরে দেখব। আজ আমার অনার্সের রেজাল্ট দিল। আমাদের ডিপার্টমেন্টের আমি টপার হয়েছি। আমার রেজাল্ট শুনে বাবা মা দুজনেই অনেক খুশি। এলাকায় বাবা মিষ্টি বিতরণ করে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেছে। হঠাৎ একদিন বাবার হার্ট অ্যাটাক হলো। বাবার এমন অবস্থায় মাও অনেক ভেঙে পড়েন। 3 দিন পর হসপিটাল থেকে বাবাকে নিয়ে বাড়ি আসি। রাতে খাওয়া দাওয়া শেষে বাবা আমাকে নিজের রুমে ডেকে বলেন, আগামী 1 মাসের মধ্যে তিনি আমার বউ দেখতে চান। বাবার এমন কথায় আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। কখনো বাবার মুখে মুখে কথা বলিনি, কিন্তু আজ জানি কি হলো, বাবাকে বলে উঠলাম, আমি এখন বিয়ে করতে পারবো না। পাশ থেকে মা বলে ওঠেন, কেন বিয়ে করতে পারবি না? আমার পড়াশোনা এখনো শেষ হয়নি। তোর বাবার চেয়ে তোর পড়াশোনা বড় হলো? মা আর কিছু না বলে বাড়ি থেকে হনহনিয়ে বেরিয়ে এলাম। পূর্ণিমার চাঁদ, চাঁদের আলোয় আলোকিত চারিপাশ। হাঁটতে হাঁটতে বাগানে চলে এলাম। হঠাৎ বাগান থেকে কে যেন এক প্রকার দৌড়ে পালালো।
আমিও পেছন পেছন ধাওয়া করলাম, কিন্তু কিছু দূর যেতেই তাকে হারিয়ে ফেললাম। নিরাশ হয়ে বাগানে চলে এলাম। আম গাছটার নিচে বসতে গিয়ে কিছু একটা চোখে পড়ল। হাতে নিতেই এতদিনের এত অপেক্ষার অবসান ঘটে। ঠোঁটের কোণে ফুটে ওঠে প্রাপ্তির হাসি। হঠাৎ মোবাইলের মেসেজ টোনটা বেজে ওঠে। ওপেন করতে দেখি তাতে লেখা, আমাকে ধরতে পারা না এত সহজ না। আমি স্ব ইচ্ছেই যতদিন না ধরা দিব ততদিন আমায় ধরতে পারা তোমার কাম্য নয়, বুঝলে? একটা রহস্যময় হাসি দিয়ে মেসেজের রিপ্লাই দিলাম, জানি আমি তুমি যে রহস্যময়ী, তবে আর কখনো তোমায় খোঁজার চেষ্টাও করব না। কেন? কারণ খুব তাড়াতাড়ি নতুন কারো আগমন ঘটতে চলেছে আমার জীবনে। তখন তো তোমার প্রয়োজন পড়বে না, তাই। মানে হলো, বাবা আমার বিয়ে ঠিক করেছে, আগামী মাসে বিয়ে। এই, তুমি না আমাকে ভালোবাসো? এখন আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবে? কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? যদি ভালো নাই বাসবে তবে এতদিন এত কথা, এত প্রেমালাপ, এগুলো কি ছিল? আমি কি তোমায় সত্যি সত্যি ভালোবেসেছিলাম নাকি? আরে আমি তো তোমার সাথে কথা বলে জানার চেষ্টা করেছিলাম প্রেম করলে কেমন লাগে। শালা হারামি, এই ছিল তোর বনে? আমার সাথে টাইম পাস করেছিস? তোর কপালে ভালো বউ জীবনেও ছুটবে না, এই বলে রাখলাম। কি হলো, রিপ্লাই দিচ্ছ না কেন? কি বলবো? একটা কথা রাখবে? কি কথা? আমার বিয়েতে আসবে প্লিজ? আসছে আমায় নিয়ন্ত্রণ দিতে। না, আসবো না। কেন? যে আমাকে ভালোবাসে না তার সামনে কেন যাব? ও সত্যি তুমি অন্য কাউকে বিয়ে করবে? আচ্ছা, ভালো থেকো। আর হয়তো কথা নাও হতে পারে। কেন? কেন আবার? এখন থেকে তো আমি আমার হবু বউয়ের সাথে কথা বলবো। অনেক রাত হলো, তুমি ঘুমাও, আমিও যাই। কাল থেকে কত কাজ, বিয়ে বলে কথা। ওর মেসেজ দেখে আমার চোখ বড় বড় রসগোল্লার মতো হয়ে গেল। শালা লুচ্চা বেটা, এতদিন আমার সাথে প্রেম করে এখন অন্য মেয়েকে বিয়ে করবি? মনে মনে ওসব বিড়বিড় করছি, তখন আর একটা মেসেজ এলো। সেখানে লেখা, এই যে ম্যাম, আজ থেকে বাগান ও বাগানের মালি অন্য কারো, দয়া করে সেদিকে আর নজর দিবেন না, কেমন? বাই। মেসেজটা পড়ে তো আমার কান্না চলে এলো। কি মনে করে ও নিজেকে? হ্যাঁ, বাগান আর বাগানের মালি অন্য কারো, তাই না? দাঁড়াও, খোঁজাচ্ছি তোমার বিয়ে করার শখ। তুমি আমার না হলে আর কারো হতে পারবে না। দরকার হলে তোমায় খুন করে আমি জেলে যাব। রান্নাঘর থেকে চুপি চুপি একটা ছুরি আর কাস্তে নিয়ে পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে এলাম। আগে তোর বাগান, তারপর তোকে শেষ করব। শালা, এবার তোর বাগান কে বাঁচাবে আমার হাত থেকে? অনেক অপেক্ষা করিয়েছ জান, আর নয় লুকোচুরি। এবার তো তোমায় ধরা পড়তেই হবে। আম গাছের একটা ডালে বসে রইলাম ওর অপেক্ষায়। কিছুক্ষণ পর দেখি আমার দুষ্টুপুরি রাগে গজগজ করতে করতে এগিয়ে আসছে। এই মেয়ে তো দেখছি গালাগালিতে পিএইচডি করা। হায় ঈশ্বর, এমন মেয়ে আমার জন্য সিলেক্ট করলে? ও কাছে আসতেই আমি লাফ দিয়ে ওর সামনে দাঁড়িয়ে পড়লাম। ও মা গো, ভূত! রায়ের চিৎকার শুনে সাথে সাথে ওর মুখ চেপে ধরলাম। আরে আরে, আমি! ছিটকে দূরে সরে গেল রায়। বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমার দিকে। হয়তো বিশ্বাস করতে পারছে না আমি ওর সামনে। তাই বলে উঠলাম, অনেক হয়েছে লুকোচুরি, আর নয়। মানে? তোমার কি মনে হয় তুমি একাই চালাক? কি বলতে চান? বলবো না, দেখাবো। ছি ছি, আপনার মুখে কি কিছুই আটকায় না? না, আটকায় না। অসভ্য কোথাকার! এখনো তো কিছুই করলাম না, তারপরও অসভ্য হয়ে গেলাম। এই, আপনি কাছে আসছেন কেন? দেখুন, ভালো হবে না কিন্তু। কে শুনে কার কথা? আমি এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি, আর সে পেছাতে পেছাতে এক পর্যায়ে গাছের সাথে লেগে যায়। আমি দুহাত গাছে রেখে ওকে আবদ্ধ করে নেই, যেন সে চলে যেতে না পারে। চাঁদের আলোয় পরিটার ভয়াতুর চেহারাটা যেন
আরও বেশি স্নিগ্ধ লাগছে। দুজোড়া চোখ এতদিনের অবক্ত অপূর্ণ জমিয়ে রাখা সব কথা যেন বলতে ব্যস্ত হয়ে গেছে। খুব করে ইচ্ছে করছে ওর ওই ডাগর ডাগর চোখের গভীরে হারিয়ে যেতে। দুজনের মধ্যে কয়েক ইঞ্চির ব্যবধান, একজন আরেকজনের হার্টবিট শুনতে পাচ্ছি। ভালোবাসাময় একটা দীর্ঘ চুম্বনের আলপনা এঁকে দিলাম ওর ললাটে। রায় আবেশে চোখ বন্ধ করে নিল। ওর ঘন নিঃশ্বাস বুকে আছড়ে পড়তেই অন্যরকম এক শিহরণ জাগিয়ে তোলে সমস্ত দেহ জোড়ে। মনে জাগরিত হয় কিছু নিষিদ্ধ বাসনা। নিজেকে ধাতস্থ করে একটু দূরে সরে দাঁড়ালাম। রায় আগের মতোই দাঁড়িয়ে আছে। মৃদু হেসে বলে উঠলাম, তৈরি থেকো, আজকের অপূর্ণতা খুব তাড়াতাড়ি পূর্ণ করব। আর আমাকে দেওয়া এতদিনের অবহেলাগুলো সুদে আসলে আদায় করে নেব। কচু দেব বলেই রায় দৌড়ে পালায়। বাড়ি ফিরে পাগলিটাকে নিয়ে মধুময় কিছু স্বপ্ন সাজিয়ে পাড়ি জমালাম ঘুমের দেশে। তো দর্শক বন্ধুরা, দেখতে দেখতে আমরা আজকের গল্পের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা আপনাদের এক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগাবে। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।